অবরুদ্ধ গাজায় খাবারের জন্য হাহাকার, রাফায় ত্রাণ সরবরাহে বিশৃঙ্খলা, জাতিসংঘ মুখপাত্রের উদ্বেগ, দখলদার বাহিনীর অব্যাহত হামলায় একদিনে নিহত ২৬। ইউক্রেনের রুশ হামলা জোরদারে চটেছেন ট্রাম্প, বললেন আগুন নিয়ে খেলছেন পুতিন। বন্দি বিনিময় নিয়ে মস্কো কিয়েভ আলোচনা, ইউরোপের ১৭,০০০ কোটি ডলারের অস্ত্র তহবিল গঠন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে, এবার আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত, বিদেশি শিক্ষার্থীদের ভিসার নতুন সাক্ষাৎকার স্থগিত। এবং সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ, ৫ জুন পবিত্র হজ, ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়াও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ত্রাণ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এ সময় নির্বিচারে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এদিকে বিশৃঙ্খলভাবে ত্রাণ সরবরাহ করায় অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। আর নেতানিয়াহু বাহিনীর একদিনের হামলায় প্রাণ হারিয়েছেন আরও ২৬ জন। একটু খাবারের আশায় ফিলিস্তিনিদের এই দিকবিদিক ছুটে চলা। গাজার লাইফলাইন খ্যাত রাফায় মঙ্গলবার দেখা যায় এমন উপচে পড়া ভিড়। ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এই শহরে এদিন ৮,০০০ খাবারের বক্স বিতরণ করেছে বলে দাবি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের। এর মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। খাবার সংগ্রহে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। আমরা দেখলাম অনেকে ময়দা সংগ্রহ করছে, কেউ আমাদের কাছে কোনো কার্ড দেখতে চাইছে না। সংস্থাটি সবাইকে বক্স সংগ্রহ করতে বলছে। চরম দুর্দশার দিনে এই খাবার কিছুটা হলেও আমাকে স্বস্তি দিচ্ছে। তবে উপত্যকাটিতে চরম বিশৃঙ্খলভাবে জিএইচএফ ত্রাণ সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রাণ এমনভাবে বিতরণ করতে হবে যাতে সেটা নিরাপদ ও নিরপেক্ষতার ভিত্তিতে হয়। এ অবস্থায় ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, সেজন্য দেশটির ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটস ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের হামলায় উপত্যকাটির বেসামরিক লোকজনের উপর মাত্রাতিরিক্ত প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন অর্পো। আর জার্মানির চ্যান্সেলর বলেন, ভুক্তভোগী মানুষের কাছে যেন সত্যিকার অর্থে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে অবশ্যই ইসরায়েলের উপর চাপ দিতে হবে। এত কিছুর মাঝেও গাজায় থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। এদিন উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলা চালায় আইডিএফ। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। পুতিন আগুন নিয়ে খেলছেন। রাশিয়ার ড্রোন হামলার পর এমনই হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে বলে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। তবে এর মধ্যেই দুই দেশের মধ্যে ৯ জন করে বন্দি বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রশাসন। এদিকে মস্কো ও কিয়েভের মধ্যে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের মাকিভকা ও চাসিভিয়ার শহরে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। ওদেসা ও খার্কিভে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ। মঙ্গলবার রুশ বাহিনী ইউক্রেনে অন্তত ৬০টি ড্রোন ছুড়েছে বলে দাবি কিয়েভের, যার মধ্যে ৪৩টি ড্রোন প্রতিহতের কথা জানান তারা। ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়া, এমন দাবিও করে জেলেনস্কির প্রশাসন। এদিকে ইউক্রেনের ছোড়া ৯৯টি ড্রোন প্রতিহতের পাল্টা দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লেখেন, ট্রাম্প না থাকলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে ভয়াবহ কিছু ঘটে যেত। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ইউরোপীয় নেতারা ইউক্রেনকে বেপরোয়া পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে। এতে ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার দিকে এগোচ্ছে। আর তাতেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ট্রাম্প বলে মন্তব্য করেন ল্যাভরভ।
তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তারা শান্তি চুক্তির পক্ষে রয়েছে, এমনকি তাদের খসড়া শান্তি চুক্তি তৈরির প্রক্রিয়াও চলমান। একই সঙ্গে আরও 9 জন করে বন্দি বিনিময়ের বিষয়ে কথা হয়েছে বলেও জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির অনিশ্চয়তার কারণে এবার নিজেদের জন্য $17,022 কোটি অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে আয়োজিত এক বৈঠকে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের এই প্রকল্পকে অনুমোদন দেয় ইইউ। এতে জোটটির সদস্যভুক্ত 26টি দেশ সমর্থন দিলেও সম্মতি জানায়নি হাঙ্গেরি। এদিকে ইইউ এর এই উদ্যোগকে মোটেও ভালো চোখে দেখছে না রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপের দেশগুলোর মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে $17,022 কোটি একটি নতুন অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইইউ। তবে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের এই প্রকল্পকে ইইউ এর সদস্যভুক্ত 26টি দেশ সমর্থন জানালেও বিরত থাকে হাঙ্গেরি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় ইইউ এর এই উদ্যোগের লক্ষ্য প্রতিরক্ষা খাতে জাতীয় বাধাগুলো দূর করে সদস্য দেশগুলোর মধ্যে যৌথ প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দেয়া এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নেয়া। এসএএফই তহবিল পাওয়ার জন্য কোনো প্রকল্পের কমপক্ষে 65% মূল্য ইইউ, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা ইউক্রেন ভিত্তিক কোম্পানি থেকে যেতে হবে। এদিকে ইইউ এর অস্ত্রায়নে বৃহৎ উদ্যোগ রাশিয়াকে হুমকি দেওয়ার একটি কাল্পনিক গল্প বলে আখ্যা দিয়েছে মস্কো। এর মাধ্যমে যুদ্ধকে উস্কে দেওয়া হচ্ছে বলেও দাবি রুশ কর্তৃপক্ষের। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ঘিরে বাড়ছে উদ্বেগ। বিশ্বজুড়ে আবারও অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা চীনের। মহাকাশেও ছড়িয়ে পড়বে যুদ্ধ, উদ্বেগ উত্তর কোরিয়ার। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যার পরিমাণ প্রায় $10 কোটি। স্থানীয় সময় মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা। এদিকে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক টানাপোড়েনের হাতিয়ার বানানো হলে তা কেবল শিক্ষা নয়, আন্তর্জাতিক সহযোগিতার চেতনাকেও আঘাত করে বলে মন্তব্য করেন হার্ভার্ডের শিক্ষার্থীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ততা যেন সবকিছু ছাড়িয়ে গেছে। এবার হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ডের সঙ্গে সব সরকারি আর্থিক সম্পর্ক ছিন্ন করার, যার পরিমাণ প্রায় $10 কোটি। মঙ্গলবার ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অন্তত 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও সিএনএন জানায়, হার্ভার্ডকে নজিরবিহীন তদারকির আওতায় আনতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে হোয়াইট হাউস। এই চিঠিতে হার্ভার্ডের সঙ্গে তাদের কোনো আর্থিক চুক্তি আছে কিনা কিংবা থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা তা জানতে চাওয়া হবে। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, মার্কিন প্রশাসন মঙ্গলবারই সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে এ সংক্রান্ত নির্দেশ দেবে। এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নথি স্বীকার করতে অস্বীকৃতি জানানোর কারণে মাস 2 আগে হার্ভার্ডকে অনুদান বন্ধে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয় হোয়াইট হাউস, যার পরিমাণ প্রায় $900 কোটি। এছাড়া হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধেরও সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। এর বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সংবাদ মাধ্যম এনপিআর। প্রতিষ্ঠানটির অভিযোগ, সংবাদ মাধ্যমটির সরকারি অনুদানে কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। এর আগে এনপিআর ও পিবিএস এর বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় $50 কোটি খরচ করে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। এ থেকে পিবিএস 17 ও এনপিআর যথাক্রমে 2% বরাদ্দ পায়। কিন্তু গত মাসে গণমাধ্যম দুটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর এনপিআর সহ সম্প্রচার মাধ্যম পিবিএস এর সরকারি সহায়তা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর এবং তাদের স্থানীয় 3টি সম্প্রচার কেন্দ্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে তারা। প্রতিষ্ঠানটির অভিযোগ, সরকারি অনুদান কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। এদিকে ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া থেকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল। মৌসুমী সাথী, সময় সংবাদ। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। আগামী 6 জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটি। সৌদি আরব ছাড়াও চাঁদ দেখা গেছে ইন্দোনেশিয়ায়। মধ্যপ্রাচ্যের দেশ ওমানও 6 জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রয়্যাল কোর্ট থেকে স্থানীয় সময় সন্ধ্যা 6:40 ঘোষণা দেওয়া হয়, সৌদি আরবের হাইল অঞ্চলে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। পর্যবেক্ষণকারী দলে উপস্থিত ছিলেন সৌদি চাঁদ দেখা কমিটির সদস্য ও পবিত্র মক্কা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল খুদাইরি। চাঁদ দেখা যাওয়ায় এবার 5 জুন বৃহস্পতিবার পালিত হবে পবিত্র আরাফার দিন, আর পরদিন 6 জুন উদযাপিত হবে ঈদুল আজহা। চাঁদ দেখা যাওয়ায় 6 জুন ঈদুল আজহার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। একই দিনে ঈদ উদযাপন করবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আর চাঁদ দেখা না গেলেও 7 জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ও ব্রুনাই। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা গোল্ডেন ডোম ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এটি শুধু প্রযুক্তিগত প্রকল্প নয়, ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের এই উদ্যোগের সমালোচনা করছে বিভিন্ন দেশ। এই ব্যবস্থা পারমাণবিক যুদ্ধকে মহাকাশে টেনে নিতে পারে বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে এটি নিরাপত্তার ভারসাম্য বিনষ্ট করবে বলে মন্তব্য করেছে চীন। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের নতুন মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার লক্ষ্য হাইপারসনিক ও পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা। এ বছরই এটি পুরোপুরি কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ধাপে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে $2,500 কোটি, যা ভবিষ্যতে 20 গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পকে উস্কানিমূলক এবং অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, মহাকাশকে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থা সফল হলে উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডার অনেকটাই অকার্যকর হয়ে পড়বে। তখন পিয়ংইয়ং বিকল্প হামলা কৌশলের দিকে ঝুঁকবে। 2022 সালে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা দেয় উত্তর কোরিয়া। তখন থেকেই নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। ওয়াশিংটনের এই পরিকল্পনা বিশ্বব্যাপী নতুন পারমাণবিক ও মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে বলে সমালোচনা করছে বিভিন্ন দেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র কেবল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্য দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। গোল্ডেন ডোমের আক্রমণাত্মক বৈশিষ্ট্য নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বেইজিং। গোল্ডেন ডোম এখন শুধু প্রযুক্তিগত প্রকল্প নয়, এটি ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার দেশের খবর। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা
এটি আজহারুল ইসলাম, তিনি যুদ্ধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে বেকসুর খালাস পেয়েছেন। আজকে আমরা যতদূর জানি আজকে সকালে তাকে মুক্ত দেওয়ার কথা ছিল। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে কিছুক্ষণের আগেই কিন্তু তিনি মুক্ত হয়ে বের হয়েছেন এবং জামাত ইসলামের যে নেতাকর্মীরা তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার শুভেচ্ছা জানানোর জন্য শাহবাগ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানেই তিনি হসপিটাল থেকে বের হয়ে সেখানেই তিনি আসছেন। আমরা কিছুক্ষণ আগে সেই হাসপাতালের সামনে ছিলাম। আমরা সেখানে দেখেছি যে তাকে বরণ করে নিয়েছেন জামাতের আমির সহ আরও যারা কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে গ্রহণ করেছেন এবং তার সাথেই করেই মূলত এই শাহবাগের যেই মঞ্চ, এই মঞ্চে তাকে নিয়ে আসেন এবং তাকে আনার পরে আনুষ্ঠানিকভাবে তারকে সংবর্ধনা এবং সকলে তার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তার কিছুক্ষণ পরে মূলত তার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তখন আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানাবো আমরা। তো সব মিলিয়ে শাহবাগ থেকেই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় দেশটির মারিনো দি আর্দেয়া এলাকায় নাহিদ ইসলামের পেট্রোল পাম্পে মোটরসাইকেলে চড়ে হঠাৎ চলে আসে সন্ত্রাসীরা। এ সময় লুটপাটের চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় নাহিদকে। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত 18 বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন নিহত নাহিদ। তার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।